এখন আমরা আলোচনা করব আমাদের ইজি হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নসমূহ। তাহলে চলো বন্ধুরা দেখে নেই আমাদের প্রথম প্রশ্নটি। এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে প্রত্যেক লেনদেনেই ঘটনা কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে বলছে প্রত্যেক লেনদেনকেই আমরা ঘটনা বলতে পারি, কিন্তু প্রত্যেকটি ঘটনাই লেনদেন হতে পারে না। এটার ব্যাখ্যাটা আমরা একটু দেখি। দেখো, এখানে বলছে ব্যবসায় সংগঠিত সব ঘটনাই লেনদেন নয়। আমরা জানি ঘটনা থেকেই মূলত লেনদেনের উৎপত্তি হয়। প্রত্যেকটি ঘটনাই লেনদেন হতে পারবে না। শুধুমাত্র যে ঘটনাগুলোর সাথে অর্থ জড়িত থাকবে, শুধুমাত্র সেই ঘটনাগুলোকেই কিন্তু আমরা লেনদেন বলতে পারি। লেনদেনের পূর্ব শর্ত হলো ঘটনাটি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, অর্থাৎ লেনদেনগুলো অবশ্যই আমার আর্থিক অবস্থাকে পরিবর্তন করবে। এরপর বলা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে। যেহেতু এটা আর্থিক অবস্থার পরিবর্তন করবে, অবশ্যই আমরা এটাও বলতে পারি যে এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে। আমরা যদি কোনো লেনদেনকে অর্থের মাপে পরিমাপ করতে না পারি, তাহলে কিন্তু সেটি লেনদেন হতে পারবে না। আচ্ছা, এখানে একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, আশা করছি প্রত্যেকেই উদাহরণটা বুঝতে পারবে। বলা হয়েছে 50,000 টাকা বেতনে কর্মী নিয়োগ দেওয়া হলো, এটি আর্থিক অবস্থার পরিবর্তন হয় না। তুমি শুধুমাত্র যদি একটা কর্মীকে নিয়োগ করো, এক্ষেত্রে কিন্তু কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে না। শুধুমাত্র এখানে একটা অর্থের পরিমাপ বলা হয়েছে, অবশ্যই এই অর্থের পরিমাপটা কিন্তু লেনদেন হয়নি, অর্থাৎ টাকাটা কিন্তু তুমি এখনো কর্মীকে দিয়ে দাওনি। ওকে, এই জন্য বলা যাচ্ছে যে এই যে ঘটনাটা, নিয়োগ যে ঘটনা, এই ঘটনাটাকে আমরা লেনদেন বলতে পারবো না। আবার দক্ষ কর্মীর মৃত্যুতে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকলেও তা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়। একটা দক্ষ কর্মীর যখন মৃত্যু ঘটে এবং তার এই মৃত্যুর ফলে যদি তোমার বিজনেসের কোনো আর্থিক ক্ষতি হয়, এটাকেও কিন্তু আমরা লেনদেন বলতে পারবো না। তাহলে লেনদেন কোনটাকে বলতে পারবো সেটা আমরা একটু দেখি। কিন্তু কর্মীর বেতন প্রদান 5,000 টাকা, এটি একটি লেনদেন। আচ্ছা, যখন আমরা কর্মীদেরকে বেতন প্রদান করি, তখন ব্যাপারটা কি ঘটে? আমাদের প্রতিষ্ঠানের টাকাটা কর্মীর কাছে চলে যায়, অর্থাৎ অর্থের একটা বিনিময় ঘটে। ঠিক যখনই একটা ঘটনার মাধ্যমে অর্থের বিনিময় ঘটবে, তখনই আমরা সেটাকে লেনদেন বলতে পারবো। ওকে, এরপর দেখো এখানে বলছে যে ঘটনা উভয়ই কারণ এর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। সুতরাং প্রত্যেক লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনায় লেনদেন নয়। এখানে আমরা উদাহরণের মাধ্যমে লেখার চেষ্টা করব যখন আমরা প্রশ্নের উত্তরগুলো দেখব। তো উদাহরণগুলোর মাধ্যমে তুমি যদি কোশ্চেনগুলো লেখো, তাহলে দেখবে এই যে কোশ্চেনের নাম্বারটা, সেটা একটু ভালো তুমি পেতে পারো। তো এখানে যেমন উদাহরণটা দেওয়া আছে, চেষ্টা করবে এই উদাহরণগুলোর মাধ্যমেই লেখার। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন। এখানে বলা হয়েছে দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের বিনিময়ের ফলে লেনদেনের সৃষ্টি হয়। কোশ্চেনটা আগে আমরা একটু বুঝি। এখানে বলা হচ্ছে তুমি যদি কখনো কোনো দ্রব্য সামগ্রী এবং সেবা, এই দুইটার মধ্যে কোনো একটার যদি বিনিময় করো, সেক্ষেত্রে এর মাধ্যমেই, এই বিনিময়ের মাধ্যমেই আমাদের লেনদেন ঘটবে। তাহলে বুঝতে খুবই সুবিধা হয়েছে আশা করছি। এবার দেখো উত্তরটা আমরা একটু দেখে নিই। লেনদেন শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে দেওয়া এবং নেওয়া। এই যে লেন, এই লেন শব্দটির অর্থ হচ্ছে দেওয়া এবং দেন শব্দটির অর্থ হচ্ছে নেওয়া। ব্যবসায় প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য দ্রব্য এবং সেবার বিনিময় করে থাকে। আমরা প্রতিনিয়ত ব্যবসায় কোনো না কোনোভাবে পণ্যদ্রব্য অথবা সেবা কর্মই কিন্তু বিনিময় করে থাকি। এই বিনিময় হতে পারে নগদ অথবা ধারে। তুমি এই বিনিময়টা যেভাবেই করো না কেন, যখনই এই বিনিময়টা ঘটবে, তখনই এর মাধ্যমে লেনদেনের সৃষ্টি হবে। এতে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। তাই বলা হয়েছে দ্রব্য সামগ্রী এবং সেবা কর্মের বিনিময়ের ফলে লেনদেন সৃষ্টি হয়, কারণ এর ফলে ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। তাহলে দেখো, একটা প্রতিষ্ঠানের অথবা তুমি কোনো ব্যক্তির
দিক থেকে যদি বলতে চাও সেক্ষেত্রেও কিন্তু যখন আমাদের এই লেনদেনটা ঘটবে তখনই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন, লেনদেন বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো। আমরা একটু আগেই দেখেছি লেনদেন শব্দের অর্থ হচ্ছে দেওয়া এবং নেওয়া। তাহলে এবার পুরো ব্যাখ্যাটা একটু দেখি। আচ্ছা, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যখনই এরকম সংজ্ঞা রিলেটেড কোনো প্রশ্ন দেওয়া থাকবে বা তোমার পরীক্ষায় যখন সংজ্ঞা রিলেটেড কোনো প্রশ্ন থাকবে, অবশ্যই চেষ্টা করবে তার একটা উদাহরণ দিতে। আমি আগেই বলেছি, একদম শুরুতেই বলেছি যে যখনই আমরা এরকম কোনো একটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে যাব, অবশ্যই চেষ্টা করব সেই প্রশ্নের সাথে রিলেটেড কোনো একটা উদাহরণ লিখে দিতে। তাহলে দেখো এই প্রশ্নের মধ্যেও কিন্তু আমরা উদাহরণটা দেখতে পাচ্ছি। এবার আসো আমরা এই প্রশ্নের উত্তরটা একটু দেখে নিই। লেনদেন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ এবং প্রদান, অর্থাৎ দেওয়া এবং নেওয়া। কিন্তু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যে কোনো আদান প্রদানই লেনদেন বলে গণ্য হবে না। আমরা যদি যে কোনো ধরনের আদান প্রদান করি, সব ধরনের আদান প্রদান কিন্তু লেনদেন হবে না। তাহলে কোন আদান প্রদানগুলো লেনদেন হবে সেটা একটু দেখে নিই। ব্যবসায়িক দৃষ্টিতে লেনদেন বলতে সে সকল আদান প্রদানকে বোঝায় যেগুলো শুধুমাত্র অর্থ বা অর্থের মূল্যের ভিত্তিতে সম্পাদিত হয়। তার মানে তোমার এই আদান প্রদানটা যখন অর্থের মূল্যটাকে পরিবর্তন করে ফেলবে, তখনই সেটাকে আমরা লেনদেন বলতে পারবো। এবার আসো একটা উদাহরণ দেখে নিই। রহিম করিমকে 2000 টাকা প্রদান করলো। এই ঘটনার ক্ষেত্রে দুটি দিক দেখা যায়। একটা হচ্ছে করিম 2000 টাকা গ্রহণ করলো এবং রহিম 2000 টাকা প্রদান করলো। তাহলে দেখো, একজন গ্রহণ করলো আবার আরেকজন প্রদান করলো। তাহলে তুমি যখন একটা অর্থকে প্রদান করবে এবং অন্যজন যখন সেই অর্থটাকে গ্রহণ করবে, এটাকেই কিন্তু আমরা বলে থাকি লেনদেন। আচ্ছা, এরপর আসো আমাদের পরবর্তী প্রশ্ন, 4 নং প্রশ্ন, লেনদেন কত প্রকার ও কি কি? এখানে আমরা দেখতে পাচ্ছি লেনদেন 2 প্রকার হতে পারে। একটা হচ্ছে বাহ্যিক লেনদেন এবং আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। আমরা মূলত বাহ্যিক এবং অভ্যন্তরীণ বলতে কি বোঝায় সেটা বুঝি, এবং এই বাহ্যিক এবং অভ্যন্তরীণ কথাটার সাথে কিন্তু এই দুইটার অনেক মিল আছে। তো দেখো, এখানে বলছে বাহ্যিক লেনদেনের ফলে দুটি পক্ষ বা প্রতিষ্ঠান প্রভাবিত হয়। দুইটা পক্ষ এখানে প্রভাবিত হবে যখন আমরা বাহ্যিক কোনো লেনদেন করব। যেমন দেখো, উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, বাড়ি ভাড়া প্রদান। এখানে দেখো, এই যে উদাহরণে আমরা দেখতে পাচ্ছি পণ্য ক্রয়, পণ্য বিক্রয় এবং বাড়ি ভাড়া প্রদান, প্রত্যেকটির মধ্যেই কিন্তু দুইটা পক্ষ জড়িত। একটা হচ্ছে যে কিনছে, আরেকটা হচ্ছে যে বিক্রি করছে। আবার দেখো, যখন আমরা বাড়ি ভাড়া প্রদান করি, একটা পক্ষ সেটা গ্রহণ করে এবং আরেকটা পক্ষ সেটা প্রদান করে। তো এই প্রত্যেকটাই কিন্তু বাহ্যিক লেনদেন, কারণ এখানে দুইটা পক্ষ জড়িত। আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ লেনদেন কোনটা? আবার কিছু ঘটনা ব্যবসার অভ্যন্তরীণ অবস্থাকেই শুধু পরিবর্তন করে। তাহলে যে লেনদেনগুলো শুধুমাত্র একটা ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ, অর্থাৎ ভেতরের যে বিষয়বস্তুগুলো আছে বা ভেতরের যে আর্থিক অবস্থা আছে, সেটাকে যখন পরিবর্তন করবে, আমরা সেটাকে বলবো অভ্যন্তরীণ লেনদেন। যেমন দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রচলিত একটা উদাহরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি স্থায়ী সম্পত্তির অবচয় অথবা মূল্য হ্রাস। আশা করছি প্রত্যেকেই অবচয় বলতে কি বোঝায় সেটা বোঝো। এবং এই অবচয়ের কথা যদি আমরা একটু চিন্তা করি, দেখো অবচয়টা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের বাইরের কোনো বিষয় না, সম্পূর্ণই আমাদের প্রতিষ্ঠানের ভেতরকার বিষয়। এই জন্যই অবচয়টাকে অভ্যন্তরীণ লেনদেন বলা যেতে পারে। এরপর আমরা দেখি আমাদের পরবর্তী প্রশ্ন, 5 নং প্রশ্ন। এখানে বলা হয়েছে লেনদেন এবং ঘটনার মধ্যে দুটি পার্থক্য লেখো। এবং দেখো, এখানে কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ, এটা বুঝিয়ে দেওয়ার জন্য 3টা স্টার দিয়ে দিয়েছি। তো এটা বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং পার্থক্য টাইপের যে প্রশ্নগুলো তোমার থাকবে, অবশ্যই চেষ্টা করবে এই যে বইয়ের মধ্যে দেওয়া আছে ছক আকারে, এবং এই ছক আকারেই লিখতে।
ছক আকারে যখন তুমি একটা পার্থক্য দেখাবে তখন টিচার কিন্তু খুব সুন্দরভাবে তোমার পার্থক্যগুলো খুঁজে বের করতে পারবে, তার একদমই কষ্ট হবে না। সো এক্ষেত্রে নাম্বারটা কিন্তু খুব ভালো আসবে। আচ্ছা, এবার তাহলে আমরা দেখে নিই লেনদেন এবং ঘটনার মধ্যে পার্থক্যটা কি, মূল পার্থক্যটা কি। প্রথমে এখানে বলা হয়েছে সকল লেনদেনের ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। এটা আমরা একটু আগেই পড়েছি, সব ধরনের লেনদেন একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটাকে পরিবর্তন করতে পারে, কিন্তু ঘটনার ক্ষেত্রে যদি আমরা বলতে পারি সব ঘটনা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করবে না। এটা হচ্ছে আমাদের মূল পার্থক্য। আমরা আরো একটু পার্থক্যগুলো দেখে নিই। এরপর দেখো 2 নম্বর যে পার্থক্য, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক লেনদেন এক একটি ঘটনা। এটা আমরা আগে একদম শুরুর প্রশ্নটাতেই পড়েছি যে প্রত্যেকটা লেনদেনই হচ্ছে ঘটনা, কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়, কারণ প্রত্যেকটি ঘটনা কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন করে না। ঠিক আছে, তো আমরা খুব সুন্দরভাবে দুইটা পার্থক্য দেখতে পেলাম এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য চেষ্টা করবে 2 থেকে 3টা পার্থক্য দেখাতে। এখানে যেহেতু 2টা পার্থক্য আছে, তোমরা 2টা পার্থক্য লিখলেই কিন্তু 2 এ 2 পেয়ে যাবে। ওকে, এরপর দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 6 নং প্রশ্ন, এখানে বলা হয়েছে বাহ্যিক লেনদেন বলতে কি বোঝায়। ইতিমধ্যে আমরা বাহ্যিক লেনদেন কি তার মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি, এখানে আরো সুন্দরভাবে আমরা একটু দেখি। বলা হচ্ছে যখন কোনো অর্থনৈতিক ঘটনা 2টা পক্ষ বা 2টা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে তখন তাকে বাহ্যিক লেনদেন বলে। একটু আগে আমরা পড়েছি যে একটা লেনদেন যখন 2টা পক্ষ বা 2টা প্রতিষ্ঠানকে সমানভাবে প্রভাবিত করবে তখন সেটাই হচ্ছে বাহ্যিক লেনদেন। ওকে, তাহলে দেখো এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, কোনো সরবরাহকারীর কাছ থেকে মুনতাহা স্টোর্স কর্তৃক পণ্যদ্রব্য ক্রয় অথবা ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক কর্মচারীকে বেতন প্রদান। পণ্যদ্রব্য ক্রয় এটা একটা উদাহরণ এবং আরেকটা উদাহরণ হচ্ছে কর্মচারীকে বেতন প্রদান। ঠিক আছে, তাহলে এই 2টা উদাহরণকে আমরা বাহ্যিক বলতে পারি, কারণ যখন আমরা পণ্য ক্রয় করি অথবা যখন কোনো কর্মচারীকে বেতন প্রদান করা হয় 2টা প্রতিষ্ঠান বা 2টা পক্ষ এখানে জড়িত থাকে এবং 2টা পক্ষই সমানভাবে এখানে প্রভাব বিস্তার করে। এরপর দেখো 7ম প্রশ্ন, আমাদের 7ম প্রশ্নে বলা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন কাকে বলে। যেসব লেনদেন দ্বারা ব্যবসায় শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থার প্রভাবিত হয়, অর্থাৎ যে লেনদেনগুলো শুধুমাত্র একটা ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অবস্থাকে প্রভাবিত করবে বা পরিবর্তন করবে, সেই লেনদেনগুলোকে আমরা বলে থাকি অভ্যন্তরীণ লেনদেন। যেমন দীর্ঘদিন সম্পদ ব্যবহারের ফলে উদ্ভূত অবচয় বা মূল্য হ্রাস অথবা সুনামের অবলোপন। অবচয় এবং অবলোপন প্রায় সিমিলার। অবচয় বলতে আমরা কোনো স্পর্শনীয় সম্পত্তির মূল্য হ্রাসকে বুঝাই এবং অবলোপন বলতে আমরা সাধারণত অস্পর্শনীয় কোনো সম্পত্তির ক্ষয় বা মূল্য হ্রাসকে বুঝে থাকি। তাহলে দেখো 2টাই কিন্তু ক্ষয়জনিত বা মূল্য হ্রাসজনিত একটা খরচ। ঠিক আছে, তাহলে এই 2টাই হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। তারপর চলে যাচ্ছি আমাদের 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাহ্যিক লেনদেন এবং অভ্যন্তরীণ লেনদেনের মধ্যে একটি পার্থক্য এবং 2টি করে উদাহরণ লেখো। আচ্ছা, তাহলে দেখো পার্থক্য যেহেতু বলা হয়েছে আমরা 2টা পয়েন্ট অবশ্যই লিখব। একটা হচ্ছে মূল পার্থক্যটা, অথবা তুমি এখানে চাইলে সংজ্ঞাটাও লিখতে পারো, এবং দ্বিতীয় যে পার্থক্যটা লিখবে সেটা অবশ্যই উদাহরণ হতে হবে। একটা উদাহরণ কিন্তু তোমার পরীক্ষার এই প্রশ্নের জন্য নাম্বারটাকে ভালো একটা নাম্বারে পরিণত করতে পারে। ওকে, তাহলে দেখো আমরা একটু দেখে নিই। এখানে বলছে প্রথমে আসো বাহ্যিক লেনদেন। বাহ্যিক লেনদেন 2টি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে এবং অভ্যন্তরীণ লেনদেন একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে পরিবর্তন করে। তাহলে উদাহরণ আমরা একটু আগে উদাহরণ দেখেছি, সেই উদাহরণে কিন্তু চাইলে তুমি লিখে দিতে পারো, যেমন পণ্য ক্রয়, ভাড়া প্রদান। এবং আমরা যদি অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ দেখি আসবাবপত্রের অবচয় এবং সুনামের অবলোপন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ লেনদেনের মূল পার্থক্য।
প্রথমটা হচ্ছে মূল পার্থক্য এবং দ্বিতীয়টা হচ্ছে উদাহরণ। এভাবেই যদি তুমি পার্থক্যটা লেখো তাহলেই কিন্তু একদম ফুল মার্কস পেয়ে যাবে। সো এবার আসো পরবর্তী প্রশ্নে চলে যাই, এবং এটাই কিন্তু আমাদের এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ লেনদেন অধ্যায়ের জন্য সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা জানো এই অধ্যায়টা খুবই ছোট্ট একটা অধ্যায়। সো এই ছোট্ট একটা অধ্যায় থেকে থিওরি রিলেটেড যে সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই হতে পারে। আচ্ছা, সর্বশেষ প্রশ্নে দেখতে পাচ্ছি ধারে পণ্য ক্রয় কোন ধরনের লেনদেন। ধারে পণ্য ক্রয়, এই যে কথাটা বলা হয়েছে, এই লেনদেনটা কোন ধরনের লেনদেন? আচ্ছা, ধারে পণ্য ক্রয় বাহ্যিক লেনদেনের উদাহরণ, অর্থাৎ এটা বাহ্যিক লেনদেন। কেন? কারণ ধারে যখন আমরা পণ্য ক্রয় করব এখানে দুইটা পক্ষ জড়িত থাকে। একটা হচ্ছে যে পণ্যটা বিক্রি করে এবং আরেকটা হচ্ছে যে সেই পণ্যটা গ্রহণ করে। যদিও এখানে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ইনস্ট্যান্ট হয়নি, অর্থাৎ যখন পণ্যটা ক্রয় করা হয়েছে তখন কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি, কিন্তু পরবর্তীতে যখন তুমি এই অর্থটা পরিশোধ করে দিবে তখন কিন্তু তোমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটার পরিবর্তন হবে। আচ্ছা, এখানে আমরা এই লেনদেনটাকেও লেনদেন বলতে পারি বা এই ঘটনাটাকে লেনদেন বলতে পারি, কারণ এখানে দুইটা পক্ষ জড়িত এবং ভবিষ্যতে এটা আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারে। যেসব লেনদেন দুটি পক্ষ বা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে তাকে আমরা বাহ্যিক লেনদেন বলি। ধারে পণ্য ক্রয়ের ফলে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধির পাশাপাশি বাহ্যিক পক্ষ পাওনাদার প্রভাবিত হয়, তাই এটি বাহ্যিক লেনদেন। তাহলে দেখো এটাকে কেন বাহ্যিক লেনদেন বলা হচ্ছে তার মূল কারণটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলছে যখন আমরা ধারে পণ্য ক্রয় করি, এই যে ক্রয়, এই ক্রয়টা আমাদের প্রতিষ্ঠানের ব্যয়টাকে বৃদ্ধি করতে পারে এবং পাশাপাশি এটা দুইটা বাহ্যিক পক্ষ, একটা হচ্ছে পাওনাদার এবং আরেকটা হচ্ছে তোমার নিজের প্রতিষ্ঠান, এই দুইটা পক্ষকে প্রভাবিত করে। তাই এই ধারের লেনদেন অথবা ধারে পণ্য ক্রয়টাকে আমরা বাহ্যিক লেনদেন বলতে পারি।